কৃপানকে উচিত শিক্ষা দিয়ে জেলে ঢোকালো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে গণেশ গাঙ্গুলিকে কে বা কারা মারার চেষ্টা করেছিল সেই বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে গীতা। গীতা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব আসল অপরাধী ধরা পড়ুক, না হলে যে কোনো মুহূর্তে আবারও গণেশ গাঙ্গুলির ওপর হামলা হতে পারে। তার মধ্যেই বড়বাবু বলে, একবার যদি জানা যেত কাফলিনটা কার তাহলেই হয়তো অনেক বেশি সুবিধা হতো। এর মধ্যেই পদ্মর কাছে চলে এসেছে কাভিয়া। কাভিয়া এসে বলে, আমাকে একটা ভালো দেখে শাড়ি দাও তো, যেই শাড়িটা পরে আজকে আমি অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে যাব। তখনই পদ্ম মনে মনে ভাবে, বাবা, হঠাৎ করে কাভিয়া আমার কাছে শাড়ি চাইতে এসেছে। কাভিয়ার জন্য খুব সুন্দর একটা শাড়ি বার করেছে আলমারি থেকে পদ্ম, আর বলে, এই যে এই শাড়িটা পরলে তোমাকে অনেক ভালো লাগবে, তুমি এই শাড়িটা পরতে পারো। কাভিয়া তখন বলে, বাহ, এই শাড়িটা তো অনেক সুন্দর, তা এই শাড়িটা তোমাকে কে দিয়েছে? পদ্ম বলে, এই শাড়িটা আমাকে অগ্নিজিৎ মুখার্জির বাড়ি থেকে দেওয়া হয়েছে। এই শাড়িটা পরে গেলে তোমাকে কিন্তু সুন্দর লাগবে, তুমি এটা পরবে? কাভিয়া বলে, নিশ্চয়ই পরবো, কেন পরবো না, অবশ্যই পরবো। এই বলেই কাভিয়া শাড়িটা পরে নেয় আর বলে, দেখো তো আমাকে কেমন লাগছে? পদ্ম বলে, অনেক সুন্দর লাগছে। এদিকে পদ্ম আরও একটা জিনিস খুঁজে পায়, আর সেটা হলো কাফলিন। বাক্সে দুটো কাফলিন থাকার কথা, কিন্তু রয়েছে একটা কাফলিন। আর কাফলিনটা দেখার পরেও চিনতে পারেনি পদ্ম। আর ফোনটার ব্যাপারেও সবটা ইনফরমেশান দেবে বলে ঠিক করেছে গীতাকে, তাই ফোন করেছে আর বলে, উকিল দিদি, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। আমি তো এই বাড়িতে এসেছি, অনেক দিন হয়েছে, তো এই বাড়ির কোথায় কি থাকে আমার মুখস্থ হয়ে গেছে। আমি বলছিলাম যে এই যে কৃপানের আলমারিতে একটা বাক্সে অন্য রকমের একটা জিনিস পাওয়া গেছে, দুটো থাকার কথা, একটা রয়েছে আর একটা নেই। আর এটার পরে সন্দেহ হয় গীতার, আর বলে, জিনিসটা কি কেমন, বোতামের মতন দেখতে, চকচক করছে? তখনই পদ্ম বলে, হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। গীতা বুঝতে পারে ওটা আর কিছুই না, ওটা হলো কাফলিন। আর ফোনের কথাটাও বলে দেয়। গীতা কথা শুনে বুঝতে পারে এই সব কিছুর পেছনে যে রয়েছে সে হলো এই কৃপান। তার মধ্যেই পদ্ম ফোনটা কেটে দেয়। গীতা বলে, বড়বাবু, আমাদের রহস্যের সমাধান হয়ে গেছে, আপনি বরং আমার সাথে চলুন, একজনকে আজকেই তুলতে হবে। বড়বাবু বলে, ঠিক আছে, এক কাজ করুন, চলুন, আমি বেরোচ্ছি। এরপরে গীতা আর বড়বাবু বেরিয়ে পড়ছে। বাড়ির সবাই, মানে কিরণকান্তি, রতি, তারপর কাভিয়া আর পদ্ম, চারজন মিলে চলে গেছে অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে। অগ্নিজিৎ মুখার্জি বলে, কি ব্যাপার, তুমি হঠাৎ করে? এরপর কাভিয়া বলে, আজকে তো আমাদের নেমন্তন্ন ছিল আঙ্কেল, তার জন্যই তো আসলাম। বন্নি বলে, দাদা, আমি ওকে ইনভাইট করেছি, ও তো আর কিছুদিন পরেই এই বাড়ির বউ হতে চলেছে, তাই ভাবলাম আজকে নেমন্তন্ন করে একটু খাওয়া দাওয়া হোক, জমিয়ে আড্ডা হোক। অগ্নিজিৎ মুখার্জি মনে মনে ভাবে, কোথায় গীতা আর কোথায় কাভিয়া? গীতা হলো এই বাড়ির লক্ষ্মী, এই গীতা আমাকে ফাঁসিয়ে দেবে। এবার কাভিয়াকে যদি এই বাড়ির বউ করে আনতে হয় তাহলে তো আমি ভালোই মুশকিলে পড়বো, আর সেটা বোঝা যাচ্ছে। অন্যদিকে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি মনে মনে একটা কথাই ভাবছিল, যেভাবেই হোক আসল সত্যিটা সামনে আনার। এর মধ্যেই কিরণকান্তি বলে, অগ্নিজিৎ বাবু, অনেকবার আমরা এখান থেকে খালি হাতে ফিরে গেছি, তবে এবারে কিন্তু আমি আর খালি হাতে ফিরতে চাই না। আমি চাই কাভিয়া আর স্বস্তিকের বিয়েটা দিতে, ওদের চার হাত এক করতে। এ বিষয়ে আপনার কি মতামত? অগ্নিজিৎ মুখার্জি বলে যে, আমার মতামত বলতে গেলে আমি আর কি বলবো, ওরা যদি চায় অবশ্যই ওরা বিয়ে করতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। এর মধ্যেই মনে মনে ভাবছিল কিরণকান্তি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দেবে। পদ্ম বলে, জানেন তো বড়বাবু, একটা কথা বলতে ইচ্ছা করছে। আমার মনে হয় উকিল দিদির জায়গাটা কেউ কখনো নিতে পারবে না। উকিল দিদির জায়গাটা শুধুমাত্র উকিল দিদিরই। আমার মনে হয় স্বস্তিক দাদাবাবু কখনোই কাভিয়াকে বিয়ে করলে সুখী হবে না। এরপর কাভিয়া বলে, পদ্ম, তুই কিন্তু বেশি কথা বলছিস, আর এটা আমার একদমই পছন্দ না। কাভিয়া তখন বুঝতে পারে যে পদ্ম যদি মুখ খোলে তাহলে আরও বেশি করে ফেঁসে যেতে পারে। এর মধ্যে কৃপান্ত
ড্রিঙ্ক করতে থাকে। যেহেতু ঘরে কেউ নেই তাই সেই সুযোগে আরও বেশি বেশি করে ড্রিঙ্ক করতে থাকে। এরপর ফ্রিজের কাছে চলে গেছে বরফ নেবে বলে, কিন্তু বরফ তো পায় না আর রেগে যায়। তার মধ্যেই থালার মধ্যে কাজু আমন্ড সব কিছু সাজিয়ে নিয়েছে। গীতা এটা দেখার পরে বলে, বাহ বাহ বাহ, সব কিছু খুব সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে দেখছি। আর কত নিচে নামবি রে তুই? নেশা করতে করতে আজকে এই জায়গায় এসে থেমেছিস। নেশাই তোর জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। এবার বল, কেন তুই আমার বাবাকে মারতে চেয়েছিলিস? কৃপান তখন বলে, আমি কাউকে মারতে চাইনি, আর আমি কেনই বা কাউকে মারতে চাইবো? আমার খেয়ে কি কোনো কাজ নেই নাকি? তখনই গীতা বলে, তুই কি করেছিস আর কি করিসনি তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে বাবুসোনা, তাই বেশি কথা বলিস না, চুপচাপ সত্যিটা স্বীকার করে নে। কিন্তু কৃপান কোনোভাবেই স্বীকার করতে চায় না, তাই গীতাও আরও বেশি করে রেগে যাচ্ছে। এরপর ঠাস করে চর মারে কৃপানকে আর বলে, সত্যিটা তুই স্বীকার করবি নাকি বল, এখনও সময় আছে। কিন্তু কৃপান কোনোভাবেই চায় না সত্যিটা স্বীকার করতে আর বলে, করব না, কিছুতেই আমি সত্যি স্বীকার করব না, তোর যা ইচ্ছা তুই সেটা করে নে। এর মধ্যেই গীতা বুঝতে পারে এভাবে তো স্বীকার করবে না, তাই অ্যারেস্ট করতে চাইছে। তা অন্যদিকে পদ্ম তো অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে গিয়ে অনেক হইহুল্লোড় মজা করতে থাকে। এরপরেই জানতে পেরে যায় যে কৃপানকে অ্যারেস্ট করে নিয়ে গেছে গীতা আর বড়বাবু। তারপর থেকেই অগ্নিজিৎ মুখার্জির পায়ে পড়ে আর বলে, আমাকে বাঁচান বড়বাবু, আমি সবেমাত্র ওই বাড়িতে বউ হয়েছি আর ওই বাড়ির সমস্ত দায়িত্ব নিয়েছি। এখন যদি আমার স্বামীকে এইভাবে অ্যারেস্ট করে তো আমি কি করব বড়বাবু, আপনি কিছু একটা করুন। অগ্নিজিৎ মুখার্জি বলে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। মেহেক তখন বলে, পদ্ম তোর লজ্জা করে না? যেই সবাই তোর বিরুদ্ধে চলে গিয়েছিল একটা সময়, আজ তারা তোর কাছে রয়েছে বলে তুই তোর উকিল দিদিকে ভুল বুঝছিস? তোর উকিল দিদি এরকম কোনো কাজ করতে পারেই না। অন্যায় যদি কৃপান করে থাকে তাহলে শাস্তি সে পাবেই। এরপর গীতা ফোন করেছে পদ্মকে আর বলে, শোন পদ্ম, তুই যতই আমার বিরুদ্ধে যাস না কেন, আমি বলছি কৃপান যদি অন্যায় করে তাহলে সে শাস্তি পাবেই। তুই কেন, স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি এলেও আমি কোনোভাবেই পিছুপা হব না, এই কথাটা ভালো করে জেনে রাখ। তখনই পদ্ম গীতার সাথে উঁচু গলায় কথা বললে গীতা রেগে গিয়ে বলে, একটা কথা ভুলে যাস না, এই বাবুসোনার সাথে তোর বিয়েটা কিন্তু আমিই দিয়েছিলাম, আর তুই আজকে আমার ওপরে চেঁচামেচি করছিস, এই কাজটা কিন্তু তুই ঠিক করলি না পদ্ম। এই মেহেকও একই কথা বলতে থাকে আর বলে, তুই আজকে গীতা বৌদির সাথে অন্যায় করেছিস পদ্ম, আর এর শাস্তি কিন্তু তুই পাবি। বাবুসোনা মানে আমাদের কৃপান যদি অন্যায় করে থাকে তাহলে গীতা বৌদি তার শাস্তির ব্যবস্থা করবেই। তুই কেন, স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি গেলেও আটকাতে পারবে না। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে কথা দেয় কৃপানকে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করবে, কৃপানের যাতে কোনো শাস্তি না হয় সেই দিকটাও দেখবে। কথাটা শোনার পরে পদ্ম অনেক বেশি নিশ্চিন্ত হয়ে যায়।